শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজ সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। আজ বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ। চলুন জেনে নেওয়া যাক আমাদের হাতে থাকা কিছু সংবাদ সংক্ষিপ্ত রূপে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজস্থানে খাজা গরিবের নেওয়াজ দরগা শরীফ তথা আজমির শরীফ জিয়ারত করেছেন এবং তার প্রার্থনার মাধ্যমে 4 দিনের ভারত সফর শেষ করেছেন তিনি। আজ সকাল ৯টা ৫৫ জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদ সম্মেলন করে বলেছেন, সেখানে সংবাদ মাধ্যমে জানিয়েছেন প্রধানমন্ত্রী নফল নামাজ এবং মুনাজাতের মাধ্যমে দেশ, জনগণ এবং মুসলিম বিশ্বের কল্যাণ কামনা করেন এবং তিনি আরও বলেন প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় থাকেন এবং সেখানে মোনাজাত করেন। এরপর তিনি আজমির শরীফ প্রদক্ষিণ করেন। উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগা জিয়ারতের মাধ্যমে প্রধানমন্ত্রী তার ভারত সফর শুরু করেছিলেন এবং সফরের প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্কর দেখা করেছেন এবং ৬ সেপ্টেম্বর হাসিনার সাথে মোদির হায়দ্রাবাদ হাউসে একটি আলোচনা এবং বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে বাংলাদেশ ভারতের মধ্যে 7টি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানিয়েছেন গত ৬ সেপ্টেম্বর এবং দ্বিপাক্ষিক বৈঠকের পর কুশিয়ারা নদীর যে পানি বন্টনের চুক্তি সহ বিভিন্ন 7টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। দেশের প্রধানমন্ত্রী যৌথ উদ্যোগে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেছেন ৬ সেপ্টেম্বর এবং খুলনার রামপালে ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেটিরও ভার্চুয়াল উদ্বোধন করেছেন তারা। যৌথ বিবৃতিতে বাংলাদেশ ভারতের পণ্য তৃতীয় কোনো দেশের রপ্তানির জন্য ফ্রি ট্রানজিটের প্রস্তাব দেওয়া হয়েছে এবং শেখ হাসিনা নরেন্দ্র মোদী দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আরও জোরদার এবং ভবিষ্যতে আরও শক্তিশালী করার জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং একই দিনে শেখ হাসিনা তার সম্মানে ভারতের প্রধানমন্ত্রীর আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ বা গুরুতর আহত জাতীয় প্রতিরক্ষা বাহিনী সদস্যদের বংশধরদের মুজিব বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এবার চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সিলেট বিভাগীয় পাসপোর্ট এবং ভিসা অফিসের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ বহুদিনের। এই বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, কিন্তু চিত্র পাল্টেনি। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় পাসপোর্ট এবং ভিসা অফিস পরিদর্শন করেন দুদকের একটি টিম এবং দুদকের প্রাথমিক তদন্তের জন্য পরিদর্শন করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র এবং এই সূত্রের তদন্তের রিপোর্ট অনুযায়ী প্রধান কার্যালয়ে প্রেরণের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনীয় প্রমাণ সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এবং বিষয়টি নিশ্চিত করেছেন দুদক কার্যালয়ের সিলেটের উপপরিচালক নুরি আলম এবং তিনি বলেছেন তাদের কাছে কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগের প্রেক্ষিতেই তারা আজ পরিদর্শন করতে গিয়েছিলেন সিলেটের ভিসা এবং পাসপোর্ট অফিস এবং প্রধান কার্যালয়ের থেকে এই বিষয়ে তারা নির্দেশনা পেয়েছেন এবং এই বিষয়ে প্রাথমিক তদন্ত করার অনুমোদন পেয়েছেন প্রধান কার্যালয় থেকে। এখন তারা এই তদন্তের রিপোর্ট পাঠানো হয়েছে, তদন্তের রিপোর্টের পর প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তের স্বার্থে আজ দুপুরে সিলেট কার্যালয়ে তারা গিয়েছিলেন এবং আশরাফ উদ্দিনের নেতৃত্বে একটি টিম পাসপোর্ট অফিসটি পরিদর্শন করেন এবং আগামী সপ্তাহে তদন্ত রিপোর্ট প্রধান কার্যালয়ে প্রেরণ করা হবে। রিপোর্ট অনুসারে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তারা। সম্প্রতি অল্প বৃষ্টিতেই সিলেট মহানগরীর প্রায় সর্বত্র জলাবদ্ধতা সৃষ্টি হয়, তলিয়ে যায় নগরীর প্রাণকেন্দ্র এবং বাসাবাড়ি। মানুষের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান পানি ঢুকে চরম ভোগান্তির সৃষ্টি হয় এবং এই অবস্থা থেকে নগরবাসীকে পরিত্রাণ দিতে নগরবিদ বা বিশেষজ্ঞদের নিয়ে জরুরি একটি মিটিংয়ে বসছেন মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিশেষজ্ঞদের দেওয়া পরামর্শ অনুযায়ী অবস্থার উন্নতি করবেন বলেও তিনি জানিয়েছেন। এবং আরিফুল হক চৌধুরী আজ বেলা 2টার দিকে নির্মাণাধীন সিলেটের কেন্দ্রীয় বাস স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এবং তিনি আরও উল্লেখ করেন সবাই শুধু অপরিকল্পিত উন্নয়নের কথা বলছে, কিন্তু অপরিকল্পিত উন্নয়নটা কোথায় হচ্ছে সেটি কেউ তাকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে না, কেউ চিহ্নিত করে দিচ্ছে না। মূলত জলবায়ু পরিবর্তন, নগরের বিভিন্ন জায়গায় প্রয়োজনীয় উচ্চতা এবং এই জায়গা নিয়ে ড্রেনেজ ব্যবস্থা করতে গিয়ে প্রতিবন্ধকতা সব কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন অপরিকল্পিত উন্নয়ন হয়নি, তিনি যথেষ্ট পরিকল্পনা করেই উন্নয়ন করছেন এবং করে যাবেন ভবিষ্যতে এবং অবস্থার উন্নতির লক্ষ্যে বিশেষজ্ঞদের পরামর্শ মধ্যে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, জল যন্ত্রণার নিয়তি যেন পিছু ছাড়ছে না সিলেট মহানগরবাসীর। অল্প বৃষ্টিতে কয়েক ঘন্টার বৃষ্টিতে সিলেট মহানগরীর
যে মহানগরের প্রাণকেন্দ্র সহ বিভিন্ন পয়েন্টগুলোতে পানিতে তলিয়ে যাচ্ছে এবং জলাবদ্ধ অবস্থায় পড়ছেন নগরীর হাজার হাজার মানুষ। গত জুলাই মাসে জলাবদ্ধতার কবলে পড়েন নগরবাসী। তখন 1228 কোটি টাকা কোথায় গেল সেই প্রশ্ন উঠেছিল মেয়রের উপর। এবং সর্বশেষ চলতি সপ্তাহের সোমবার সকাল 3 ঘন্টার ভারী বৃষ্টিতেই জলমগ্ন হয় সিলেট নগরী এবং সড়ক উপচে পানি ঢুকে পড়ে মানুষের বাসাবাড়ি এবং দোকানপাটে এবং চরম ভোগান্তিতে পড়েছিলেন নগরবাসী। এবার চলে যাচ্ছে আমাদের হাতে থাকা সর্বশেষ খবরে। মোবাইল ফোনের আর্থিক সেবাদাতা MFS প্রতিষ্ঠান ব্যবহার করে বিলিয়ন ডলারের ডিজিটাল হুন্ডি কারবার শুরু করা 16 জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত CID। দেশে ডলারের দাম বাড়া সহ নানা কারণে তদন্ত শুরু করেছিল CID এবং এতে বেরিয়ে আসে গত এক বছরে প্রায় 75,000 কোটি টাকার সমপরিমাণ অর্থাৎ 7.8 বিলিয়ন ডলার হুন্ডি পাচার করেছে হুন্ডি ব্যবসায়ীরা। এবং আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছেন CIDর প্রধান মোহাম্মদ আলী মিয়া। তিনি বলেছেন 16 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গত 4 মাসে 20,70,00,000 টাকা পাচার হয়েছে। এছাড়া MFS এর মাধ্যমে হুন্ডি পাচার করে এমন 5,000-এরও বেশি এজেন্টের সন্ধান পেয়েছে CID। প্রাথমিক তদন্তে জানা গেছে তারা MFS সেবা, বিকাশ, নগদ, রকেট এবং উপায় ব্যবহার করে এই কার্যক্রমগুলো পরিচালনা করে আসছিলেন এবং এই 5,000 এজেন্ট গেল 4 মাসে 25,000 কোটি টাকা এবং গত বছরে 75,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। CID প্রধান বলেছেন 16 জনের মধ্যে 6 জন বিকাশ এজেন্ট এবং বাকিরা অন্যান্য। এবং CID প্রধান আরও জানিয়েছেন রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির প্রাণপ্রবাহ। সাম্প্রতিক সময়ে দেশের পরিস্থিতিতে দেশের অর্থনীতির উপরে যে চাপ সৃষ্টি হয়েছে তা মোকাবিলার জন্য সরকার অত্যন্ত তৎপর রয়েছে এবং এই সময়ের জন্য হুন্ডি সবসময় রিজার্ভের জন্য একটি বড় চ্যালেঞ্জ। দেশের অর্থনীতির ঝুঁকি মোকাবেলায় হুন্ডি কার্যকর বেশি নজরদারি শুরু করে CID এবং সংভবত হুন্ডি চক্র প্রবাসে বাংলাদেশিদের উপার্জিত বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে তা দেশে না পাঠিয়ে সমপরিমাণ অর্থ স্থানীয় মুদ্রায় পরিশোধ করে। অপরাধীরা 3টি গ্রুপে বিভক্ত হয়ে এই কাজটি করে থাকে এবং প্রথম গ্রুপ বিদেশে অবস্থান করে প্রবাসীদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে এবং দেশ থেকে যারা টাকা পাচার করতে যায় তাদেরকে দেয়। দ্বিতীয় গ্রুপে আছে অর্থ পাচারকারী এবং তাদের সহযোগীরা, তারা দেশীয় মুদ্রায় অর্থ এজেন্টদের প্রদান করে এবং তৃতীয় গ্রুপ তথা MFS এজেন্টরা বিদেশে অবস্থানকারীর নিকট হতে প্রাপ্ত MFS নম্বরে দেশীয় মুদ্রায় মূল্য পরিশোধ করে। এসব চক্র প্রতিনিয়তই অবৈধ উপায়ে বিকাশ এবং বিভিন্ন অ্যাপ ব্যবহার করে কোটি কোটি টাকা হুন্ডি করছে এবং MFS এজেন্টদের সহযোগিতায় পাচারকারীরা বিদেশে স্থায়ী সম্পদ অর্জন সহ অনলাইনে জুয়া, মাদক কেনাবেচা, স্বর্ণচোরা চালান এবং ইয়াবা ব্যবসা সহ প্রচুর অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছে বলে জানিয়েছেন র্যাবের পরিচালক। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিউয়ের সঙ্গেই থাকুন।